বাংলাদেশ সিভিল সার্ভিসে বেছে বেছে সংখ্যালঘুদের বাদ দেওয়ার অভিযোগ। নতুন গেজেটে অনেকেরই নাম বাদের তালিকায় 42% সংখ্যালঘু, আর এই নিয়েই জোর বিতর্ক। চাপে পড়ে প্রেস সচিবকে আসরে নামালো ইউনূস সরকার। বাংলাদেশে বিসিএস পরীক্ষা নিয়ে বিতর্ক। অভিযোগ আগের তালিকায় থাকলেও নতুন গেজেটে অনেকেরই নাম বাদ গেছে। বাদের তালিকায় 42%ই সংখ্যালঘু। এ নিয়ে তোলপাড় শুরু হয়। চাপে পড়ে এবার আসরে নামতে হলো ইউনূস সরকারের প্রেস সচিবকে। আপনি যদি সেবা নিশ্চিত করতে চান, অবশ্যই সব ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। সেক্টর থেকে অনভিজ্ঞ, অদক্ষ নীতি নির্ধারকের পরিবর্তে অভিজ্ঞ এবং দক্ষ নীতি নির্ধারকের সেবা নিশ্চিত করতে হবে, যেন তিনি আইন কানুন জানেন, তার সেক্টর সম্পর্কে জানেন। পাল্টা অনেকেরই প্রশ্ন, যাদের নাম বাদ গেছে তাদের অনেকেরই নাম আগের গেজেটে উঠেছিল কিভাবে? বাদের তালিকায় কিভাবে 42%ই সংখ্যালঘু? বেছে বেছে কি তাহলে সংখ্যালঘুদেরই টার্গেট করা হয়েছে, যাতে সংখ্যালঘু মুক্ত প্রশাসন তৈরি করা যায়? এই বিতর্কের সূত্রপাত ডিসেম্বরের শেষ দিকে। 18 অক্টোবরের পর 30 ডিসেম্বর নতুন করে প্রকাশ পায় বিসিএস পরীক্ষার গেজেট। নতুন গেজেটে 168 জনের নাম বাদ যায়। অভিযোগ, বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া 168 জনের মধ্যে 71 জনই সংখ্যালঘু, অর্থাৎ বাদ পড়ার তালিকায় 42%ই সংখ্যালঘু। এতেই প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলাদেশে সংখ্যালঘুদের সরকারি চাকরিও করতে দেওয়া হবে না? প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে চায় ইউনূস সরকার? একের পর এক বিসিএস চাকরি প্রার্থী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। অনেকে বিক্ষোভ পর্যন্ত দেখান। আমি 16 সাল থেকে একটা স্বপ্ন লালন করে, সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। চাপে পড়ে শেষমেশ আসরে নামানো হলো প্রেস সচিবকে। আপনি যদি সেবা নিশ্চিত করতে চান, অবশ্যই সব ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দিতে হবে। ইউনূস জামানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। চরমে উঠেছে ভারত বিদ্বেষও। ওপার থেকে একের পর এক হাস্যকর সব হুমকি। এবার হাস্যকর হুমকি এক ধর্মীয় নেতার। ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিস ইনফরমেশন শেয়ার করেছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। নিউজ 18 বাংলা। ফের চালু শিক্ষক বদলি প্রক্রিয়া। 2.5 বছর পরে ফের চালু বদলি প্রক্রিয়া। আপাতত চালু হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে মিউচুয়াল ট্রান্সফার চালু হচ্ছে। বদলির প্রক্রিয়া চালুর নির্দেশ এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদকে। ফের চালু শিক্ষক বদলি প্রক্রিয়া। 2.5 বছর পর চালু হতে চলেছে শিক্ষক বদলি প্রক্রিয়া। সরকারি হাসপাতাল আর সেখানেই আবর্জনা স্তূপ। হাসপাতালেই জমা হচ্ছে মেডিকেল বর্জ্য, ছড়াচ্ছে দূষণ, দুর্গন্ধ। রোগী এবং তাঁদের পরিজনদের দুর্ভোগের একশেষ। দক্ষিণ 24 পরগনার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চরম অব্যবস্থা। ডাম্পিং গ্রাউন্ড নয়, এটা সরকারি হাসপাতাল। দক্ষিণ 24 পরগনার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানেই জমা হচ্ছে আবর্জনা। হাসপাতালের মর্গের সামনে ফেলা হচ্ছে আবর্জনা, মেডিকেল বর্জ্য। এর জেরে হাসপাতাল চত্বরে দূষণ ছড়াচ্ছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না। তো এই অবস্থা লকডাউন 10 দিন থেকে পড়ে আছে। গন্ধ বেরোচ্ছে তো? হ্যাঁ, গন্ধ তো বেরোচ্ছে, মানে সমস্যা হচ্ছে। কি করা উচিত? হসপিটাল মানে পরিষ্কার রাখা উচিত। নোংরা আবর্জনা তো দেখতে পাচ্ছি, একটু পরিষ্কার টরিষ্কার হলে ভালো হতো।
না, এটা তো একদমই উচিত না। এটা কারণ আসতে একটু ভালো পরিষ্কার টরিষ্কার হলে সবাই ভালোভাবে আসতে পারবে, নাহলে এতে তো অসুবিধা হবে। আর কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের আবর্জনা ফেলার জন্য ভ্যাট রয়েছে, সেই ভ্যাট সারানোর কাজ চলছে বলে মর্গের সামনে আবর্জনা ফেলা হচ্ছে। রোগী এবং তাদের পরিজনদের ভোগান্তির এক শেষ। আমাদের এসএসএস বিল্ডিং এর যে কমন কালেকশন পয়েন্টটি আছে, তো সেটি এখন নতুন করে কাজ চলছে, একটা ভ্যাট কনস্ট্রাকশন হচ্ছে এমএসসিএল এর। সাময়িকভাবে আমাদের যে জেনারেল ওয়েস্ট পার্ট যেটা রয়েছে ব্ল্যাক ব্যাগস, সেইটা আপাতত আমাদের এসএসএস বিল্ডিং এর পেছন দিকে মর্গের সাইডটাতে আমাদের ওটা আপাতত রাখা হচ্ছে। কথা হচ্ছে পৌরসভার সঙ্গে, তো ওনারা বলেছেন আজকালের মধ্যেই ওনারা জেনারেল ওয়েস্টটা কালেক্ট করে নিয়ে যাবেন। রোগীর পরিজনদের দাবি, কয়েক সপ্তাহ ধরে এই দুর্ভোগ চলছে, আর কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। অনিশ্চয়তা কাটিয়ে এবার সাড়ম্বরে শেষ হলো পিংলার পটমেলা। পুরনো সব রেকর্ড ছাপিয়ে এবার মেলায় প্রায় 30 লক্ষ টাকার ব্যবসা, আর এতেই খুশি পিংলার পটশিল্পীরা। পিংলার প্রাণ পট। পট মানেই পশ্চিম মেদিনীপুরের পিংলা। পিংলার ঐতিহ্য পটচিত্র, দেশ বিদেশে যার খ্যাতি। বছরভর তুলির টানে প্রাণ পায় জীবনের কথা। ভেষজ রং দিয়ে বিভিন্ন মাধ্যমের উপর পটচিত্র, পৌরাণিক গল্প, লোককথা থেকে নানা সামাজিক ঘটনা জীবন্ত হয়ে ওঠে তুলির টানে। সেই গল্প নিয়ে গানও বাঁধেন শিল্পীরা। মাঝে কয়েক বছরের অনিশ্চয়তা কাটিয়ে এবার ফের পট মেলা হলো পিংলায়। হিসেব বলছে পুরনো সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের মেলা। এবার পিংলার পট মেলায় প্রায় 30 লক্ষ টাকার ব্যবসা হয়েছে। এবছরে 8 দিন মেলা হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে যে সবাই আসছে। আর একটা বেশি ভালো লাগছে যে কলকাতার মানুষেরা তো আসছে, কিন্তু গ্রামের মানুষ প্রচুর আসছে, ওরা কেনাকাটা করছে। ধাপে ধাপে দেখা যাচ্ছে যে 3 দিনের মতনই 8 দিনে লোকই আসছে, ভালো বিক্রি বাট্টাও ভালো হচ্ছে। বর্তমানে পিংলায় 200 জন পটশিল্পী রয়েছেন। বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকতেন শিল্পীরা। প্রতি বছর 7 দিন ধরে বসত পটের মেলা। শুরু হয়েছিল 2007 সালে। পসরা সাজিয়ে বসতেন শিল্পীরা। মেলা উপলক্ষে দেশ বিদেশের পর্যটকদের ভিড় জমত পিংলায়। 2021 থেকে মেলা অনিয়মিত হয়ে পড়ে। এবছরও অনিশ্চয়তা তৈরি হয়েছিল মেলা ঘিরে। শেষ পর্যন্ত রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এবার মেলা শুরু হয় 27শে ডিসেম্বর, শেষ হলো 3রা জানুয়ারি। 2 তারিখ পর্যন্ত এ পর্যন্ত মানে বিক্রি হয়েছে 26 থেকে 27 লাখ মতো। 24 বা 25 মেলা যা শুরু হয়েছে, এটা কিন্তু অনেকটাই বেটার, মানে কি বলবো, মানে ডবল মানে হয়েছে আমাদের। এবং এবছর আমাদের পটচিত্র সব থেকে যেটা মেন জিনিস, ওগুলো আমাদের বেশি বিক্রি হয়েছে এবছর। এখনো পর্যন্ত চিত্রতরু ক্লাস্টারের সভাপতি মন্টু চিত্রকর জানিয়েছেন যে এবছর তাদের গত কয়েক বছরের ব্যবসা থেকে সব ব্যবসাকে ছাপিয়ে এবারে বিপুল পরিমাণে পটের ব্যবসা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।